আমি যখন রাত ১০টার সময় দেখলাম আমার ৮ মাসের গর্ভবতী স্ত্রী একা রান্নাঘরে দাঁড়িয়ে থালা বাসন মাজছে, তখন আমি ফোনটা হাতে তুলে আমার ৩ বোনকে ডাকলাম। তারপর এমন একটা কথা বলেছিলাম যেটার পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছিল আমার নিজের মা। আমার নাম রিয়াদ, বয়স ৩৪। জীবনে অনেক ভুল করেছি, অনেক সুযোগ হারিয়েছি। কিন্তু আজ যদি কেউ জিজ্ঞেস করে সবচেয়ে বড় আফসোস কি, আমি বলবো আমার অনেক দিন ধরে নিজের চোখের সামনেই আমার স্ত্রীকে কষ্ট পেতে দেখেছি, অথচ কিছু বলিনি। কারণ আমি খারাপ মানুষ ছিলাম না, আমি শুধু অভ্যস্ত ছিলাম। অথবা হয়তো সত্যিটা বুঝেও না বোঝার ভান করতাম। আমি আমাদের পরিবারের সবার ছোট, 3টে বড় বোন, রুমা, ঝর্ণা আর মিতু। তারপর আমি। বাবা মারা যান আমি কলেজে ওঠার আগেই। তারপর মা হাসিনা বেগম একা হাতে সংসার সামলেছেন। আমার বোনেরাও অনেক করেছে, টিউশনি করেছে, গয়না বিক্রি করেছে, আমাকে পড়িয়েছে। হয়তো সেই কারণেই ছোটবেলা থেকেই আমি শিখে গিয়েছিলাম এই বাড়িতে সিদ্ধান্ত নেয় অন্যরা। কোন কলেজে ভর্তি হব, কোথায় চাকরি করব, কার সঙ্গে মিশবো, সব কিছুতেই ওদের মতামত ছিল শেষ কথা। আমি কখনো প্রতিবাদ করিনি, আমার কাছে সেটাই ছিল পরিবার। তারপর আমার জীবনে এলো মেঘলা। মেঘলা খুব সাধারণ একটা মেয়ে, শান্ত, নরম স্বভাবের, খুব আস্তে কথা বলে, এমনকি রাগ হলেও গলা উঁচু করতে পারে না। আমি ওকে প্রথম পছন্দ করেছিলাম ওর হাসিটার জন্য। মনে হতো এই মেয়েটা সংসারটাকে শান্ত রাখবে। আমাদের বিয়ে হয়েছিল 3 বছর আগে। শুরুর দিকে সবকিছু স্বাভাবিকই ছিল। আমরা পাশেই আমাদের পুরনো বাড়িতেই থাকতাম। মা আমাদের সঙ্গে আর বোনেরা প্রায়ই আসতো। মধ্যবিত্ত পরিবার যেমন হয়, আত্মীয় স্বজনের যাতায়াত, একসঙ্গে খাওয়া, বিকেলে চা, টিভিতে নাটক, সব মিলিয়ে ভরা সংসার। মেঘলা প্রথম থেকেই সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করত। মা কি খেতে পছন্দ করেন সেটা মুখস্থ করে ফেলেছিল। রুমা আপার জন্য আলাদা করে চিনি ছাড়া চা বানাতো। ঝর্ণা আপা এলে তার বাচ্চাদের পিছনে পিছনে ঘুরে ঘুরে খাওয়াতো। আমি সব দেখতাম আর মনে মনে ভাবতাম আমার স্ত্রী কত ভালো। কিন্তু ধীরে ধীরে কিছু জিনিস বদলাতে শুরু করলো। প্রথমে ছোট ছোট কথা, মেঘলা রান্না খারাপ করে না, কিন্তু আমার মায়ের হাতের মতন স্বাদ এখনো হয়নি। এখনকার মেয়েরা একটু কাজ করলেই হাঁপায়। আমাদের সময় গর্ভবতী হয়েও এত আরাম করার সুযোগ ছিল না। সব কথা হাসতে হাসতেই বলা হতো, কিন্তু সেই হাসির ভিতরে একটা কাঁটা ছিল। মেঘলা শুধু চুপ করে থাকতো, হাসতো কখনো কখনো, কিন্তু আমি বুঝতাম ওর হাসিটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। তারপর একদিন মেঘলা আমাকে জানালো আমি বাবা হতে যাচ্ছি। সেদিন আমি এত খুশি হয়েছিলাম যে পুরো বাজার থেকে মিষ্টি এনে ফেলেছিলাম। মা কেঁদে ফেলেছিলেন আনন্দে, বোনেরাও খুব উচ্ছ্বাসিত ছিল। কিন্তু মাস বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলার শরীর ভেঙে যেতে লাগলো। ডাক্তার বারবার বিশ্রাম নিতে বলেছিল, তবুও বাড়িতে কেউ এলে রান্নাঘরে তাকে দাঁড়াতে হতো। শুক্রবার মানেই বিশাল রান্না, সব কিছুতেই মেঘলা একা। আমি মাঝে মধ্যে বলতাম থাক না, পরে করো। ও শুধু হেসে বলতো আরে সমস্যা নেই, একটু কাজ করলে কিছু হয় না। কিন্তু সেই একটু কাজ করতে করতে রাত হয়ে যেত, আর আমি আমি শুধু দেখতাম। সেদিন ছিল শনিবার, 3 বোনই বাসায় এসেছিল। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া হলো। খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে গিয়ে বসলো। টিভিতে একটা নাটক চলছিল, হাসাহাসি গল্প, পুরো বাড়ি জমে উঠেছিল। আমি নিচে গিয়ে মোটর সাইকেলটা দেখে আসছিলাম। ফিরে এসে রান্নাঘরের সামনে দাঁড়াতেই আমার বুকের ভিতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। মেঘলা একা দাঁড়িয়ে আছে সিঙ্কের সামনে। ওর বড় হয়ে যাওয়া পেটটা প্রায় রান্নাঘরের স্ল্যাবের সঙ্গে ঠেকে আছে। এক হাত দিয়ে কোমর চেপে ধরে অন্য হাতে থালা ধুচ্ছে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। চারপাশ নিস্তব্ধ, শুধু কলের পানি পড়ার শব্দ। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছিল প্রথমবারের মতন আমি সত্যিটা দেখছি। হঠাৎ একটা কাচের গ্লাস ওর হাত থেকে পিছলে পড়ে গেল সিঙ্কে। মেঘলা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। মনে হলো ও শুধু শরীর না, মন দিয়েও ক্লান্ত। আর ঠিক তখনই আমার বুকের ভিতর জমে থাকা একটা জিনিস ভেঙে গেল। আমি বুঝলাম এই মেয়েটা শুধু আমার সন্তানের মা না,
সে এই বাড়িতে দিনের পর দিন নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। আর আমি আমি স্বামী হয়েও কখনো ওর পাশে দাঁড়াইনি। আমি ফোন বের করলাম, এক এক করে 3 বোনকেই ডাকলাম ড্রয়িং রুমে। মা অবাক হয়ে বললেন, কি হয়েছে রে? আমি কোনো উত্তর দিলাম না, শুধু রান্নাঘরের দিকে তাকিয়েছিলাম, যেখানে এখনো পানির শব্দ হচ্ছে। তারপর ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে আমি জীবনে প্রথমবার শক্ত গলায় বললাম, আজ থেকে আমার বউকে এই বাড়ির কাজের মানুষ মনে করাটা বন্ধ করুন। ও এই বাড়ির বউ আর আমার সন্তানের মা। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। টিভির শব্দ পর্যন্ত কেমন ছোট হয়ে গেল হঠাৎ। রুমা আপা বিরক্ত মুখ নিয়ে বলল, তুই কি বলতে চাইছিস? আমি এবার আরো শান্ত গলায় বললাম, আমি বলতে চাইছি, তোমরা সবাই বসে আছো আর 8 মাসের প্রেগনেন্ট একটা মেয়ে একা রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজছে। এটা স্বাভাবিক নয়। ঝর্ণা আপা হেসে বলল, আরে আমরা কি জোর করেছি নাকি? ও নিজেই তো করে। আমি প্রথমবার উত্তর দিলাম, কারণ ও না করলে তোমরা মুখ ভার করো। কথাটা শোনার পর সবাই চুপ। আমি বুঝতে পারছিলাম এত বছর পরে এই বাড়িতে প্রথমবার কেউ সত্যিটা জোরে বলেছে। ঠিক তখনই মা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আমি ভেবেছিলাম মা হয়তো আমার উপর রেগে যাবেন, কিন্তু মা যা করলেন সেটা আমি আজও ভুলতে পারিনি। তিনি আস্তে আস্তে রান্নাঘরের দিকে গেলেন। তারপর মেঘলার হাত থেকে থালাটা নিয়ে বললেন, জামা, ঘরে গিয়ে শুয়ে পড়। আজ থেকে এই বাড়িতে তোর কষ্ট আমি আর দেখতে চাই না। মেঘলা হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়েছিল, আর মায়ের চোখ ভিজে গিয়েছিল। তিনি শুধু একটা কথাই বলেছিলেন, আমি নিজে সারা জীবন কষ্ট করেছি বলে ভাবছিলাম সব মেয়ের কষ্ট করাটাই বুঝি স্বাভাবিক। কিন্তু আজ আমার ছেলেটা আমাকে চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দিল। সেদিন রাতে প্রথমবার আমি দেখেছিলাম মেঘলা কাঁদতে কাঁদতে হাসছে, আর আমার মনে হয়েছিল অনেক দেরি হলেও আমি অবশেষে নিজের মানুষটার পাশে দাঁড়াতে পেরেছি। সেদিন রাতটার পর বাড়ির ভিতর কিছু একটা বদলে গিয়েছিল। খুব বড় কোনো ঝড় না, কেউ চিৎকার করেনি, নাটকও হয়নি, কিন্তু একটা অদৃশ্য দেওয়ালে প্রথম ফাটল ধরেছিল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি মেঘলা বারান্দায় বসে আছে। ভোরের নরম আলো এসে পড়ছে ওর মুখে। চোখ দুটো ফুলে আছে কান্নার কারণে, কিন্তু মুখে অদ্ভুত শান্তি। আমি পাশে গিয়ে বসতেই ও আস্তে করে বলল, তুমি কাল যা করেছো, আমি ভাবিনি কোনোদিন কেউ আমার জন্য এমনভাবে দাঁড়াবে। আমি কিছু বলতে পারছিলাম না, কারণ সত্যটা হলো আমি কোনো বড় কাজ করিনি। আমি শুধু এতদিন পরে নিজের দায়িত্বটা পালন করেছি। আমি ওর হাতটা ধরলাম। মেঘলা হালকা হেসে বলল, জানো, আমি মাঝে মাঝে খুব ভয় পেতাম। কিসের ভয়? এই বাড়িতে যদি কোনোদিন আমি অসুস্থ হয়ে পড়ি, তাহলে হয়তো কেউ বুঝবেও না। কথাটা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল, কারণ আমি জানতাম ও ভুল বলেনি। তারপরের কয়েকদিন মা নিজেই মেঘলাকে প্রায় কোনো কাজ করতেই দিত না। রুমা আপা আর ঝর্ণা আপা প্রথম দিকে একটু অস্বস্তিতে ছিল, মুখ ভার করে থাকতো, কিন্তু মায়ের সামনে কিছু বলতে পারতো না। শুধু মিতু একদিন চুপচাপ এসে মেঘলার পাশে এসে বলেছিল, ভাবি, আমরা হয়তো সত্যিই বুঝিনি তোমার কষ্টটা। মেঘলা শুধু মিষ্টি করে হেসেছিল। কিন্তু মানুষ বদলাতে সময় লাগে, আর সেই সময়টা আমাদের পরিবারকে খুব কঠিনভাবে শেখাতে যাচ্ছিল। 1 সপ্তাহ পর গভীর রাতে মেঘলার হঠাৎ ব্যথা শুরু হলো। বৃষ্টি হচ্ছিল সেদিন, জানালার কাছে টুপটাপ শব্দ পড়ছিল। মেঘলা বিছানার চাদর শক্ত করে ধরে কাঁপছিল ব্যথায়। আমি পুরো ঘাবড়ে গিয়েছিলাম। মা দ্রুত ওড়না গায়ে দিয়ে বের হয়ে এলেন। তারপর এমনভাবে মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন যেন সে নিজের মেয়ে। ভয় পাস না মা, কিচ্ছু হবে না। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অপেক্ষা। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, যদি মেঘলার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কারণ মানুষকে হারানোর পর ভালোবাসা বুঝে লাভ নেই। মা আমার পাশে বসেছিলেন চুপচাপ। হঠাৎ তিনি বললেন, রিয়াদ, তোর বাবা যখন বেঁচে ছিল, আমি খুব অসুস্থ থাকলেও রান্না করতাম, কাজ করতাম। কেউ কখনো জিজ্ঞেসও করেনি আমি কেমন আছি। আমি তাকালাম মায়ের দিকে। তিনি ধীরে ধীরে বললেন, আমি সেই কষ্টটাই অজান্তে মেঘলার উপর চাপিয়ে দিয়েছি, কারণ আমি ভাবতাম এটাই নিয়ম। মায়ের কণ্ঠটা কেঁপে উঠল। মেয়েদের কষ্টকে আমরা সংসারের অংশ বানিয়ে ফেলেছি রে। আমি মায়ের হাতটা চেপে ধরলাম। ঠিক তখনই
অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। আমার বুক ধক করে উঠল। ডাক্তার মাস্ক খুলে হালকা হেসে বললেন, অভিনন্দন, আপনার মেয়ে হয়েছে। আমার পুরো পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেল। মেয়ে? আমার একটা ছোট্ট মেয়ে হয়েছে? আমি কাঁপা হাতে দেওয়াল ধরে দাঁড়িয়েছিলাম। মা হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলেন, আমার নাতনি। কিছুক্ষণ পর নার্স যখন ছোট্ট বাচ্চাটাকে আমার কোলে দিল, আমি নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছিলাম। এত ছোট, এত নরম। ও চোখ বন্ধ করেছিল, ছোট্ট হাতটা নড়ছিল আস্তে আস্তে। আর ঠিক তখন আমার মাথায় একটা কথাই ঘুরছিল, একদিন এই ছোট্ট মেয়েটাও বড় হবে, কোনো এক বাড়িতে যাবে। সেখানে কেউ কি ওর কষ্ট বুঝবে, নাকি সেও চুপচাপ সব সহ্য করবে মেঘলার মতন? আমার বুকের ভিতর হঠাৎ কেমন ব্যথা শুরু হলো। আমি নিচু হয়ে মেয়ের কপালে চুমু খেয়ে ফিসফিস করে বললাম, আমি তোকে কখনো একা দাঁড় করিয়ে রাখবো না মা। পরের দিন সকালে যখন মেঘলার জ্ঞান ফিরল, আমি বাচ্চাটাকে ওর পাশে এনে রাখলাম। মেঘলা ক্লান্ত চোখে তাকিয়েছিল, তারপর ধীরে ধীরে কাঁদতে শুরু করলো। আমি ভয় পেয়ে বললাম, কি হয়েছে? ও কাপা গলায় বলল, আমি শুধু ভাবছি যদি কোনোদিন ওর সঙ্গেও আমার মতন আচরণ হয়। আমি সঙ্গে সঙ্গে মাথা নাড়লাম, হবে না। কিভাবে এত নিশ্চিত? আমি মেয়ের ছোট্ট হাতটা ধরে বললাম, কারণ এবার থেকে আমি চুপ থাকবো না। মেঘলা আমার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, তারপর প্রথমবারের মতন এমন একটা হাসি দিল যেটার ভিতরে আর কোনো চাপা কষ্ট ছিল না। 2 মাস পরে আমাদের বাড়িটা আবারও জমজমাট। আজ তার নামকরণ, আত্মীয় স্বজন, বাচ্চাদের দৌড়ঝাঁপ, রান্নার গন্ধ, সব মিলিয়ে পুরো বাড়ি ভরা। কিন্তু একটা জিনিস এবার আলাদা, আজ রান্নাঘরে শুধু মেঘলা একা না। রুমা আপা পোলাও নামাচ্ছে, ঝর্ণা আপা স্যালাড কাটছে, মিতু বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটছে, আর মা ড্রয়িং রুমে বসে সবার দিকে তাকিয়ে মৃদু হাসছেন। আমি চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিলাম। হঠাৎ মা আমাকে ডাকলেন, রিয়াদ। জি মা। তিনি ধীরে ধীরে বললেন, তুই সেদিন যদি মুখ না খুলতিস, তাহলে হয়তো আমরা কেউই বদলাতাম না। আমি কিছু বললাম না, কারণ আমি জানতাম কখনো কখনো একটা পরিবারের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একটা মাত্র বাক্য থেকে। ঠিক তখন রান্নাঘর থেকে মেঘলার হাসির শব্দ ভেসে এলো। আমি তাকিয়ে দেখলাম ও আমাদের মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আলো এসে পড়েছে ওদের দুজনের মুখে। সেই দৃশ্যটা দেখে আমার হঠাৎ মনে হলো, এই বাড়ির দেওয়ালগুলো এখনো পুরনো, কিন্তু অবহেলার দেওয়ালটা অবশেষে ভেঙে পড়েছে। সমাপ্ত। গল্প অবহেলার দেওয়াল। লেখক গল্পঘর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন। আর আরও নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।